নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 8-এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, একের দাগে যে কোশ্চেনটি আছে 0.002 ইন্টু 0.20 সমান কত, এখানে অপশান দেওয়া রয়েছে। যে অ্যান্সারটি সঠিক হবে সেটি টিক চিহ্ন দিতে হবে, কিন্তু সবার আগে কী করতে হবে, এই অঙ্কটিকে সমাধান করতে হবে। সমাধান করে দেখতে হবে যে এর কোন অ্যান্সারটি সঠিক হবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখো, অতএব 0.002 ইন্টু 0.20 সমান কত পাবো। তো দেখো, দশমিকের পর এখানে আছে 2 আছে, আমরা 2টি উপরে লিখলাম। আর এখানে দশমিকের পর কটি সংখ্যা আছে, 1টি 2টো 3টে। দশমিকটাকে তোমরা 1 ধরবে এবং বাকি সংখ্যাগুলি শূন্য ধরলে কত হবে এটি পাবো, ইন্টু 0.20 আছে, আমরা 20 উপরে দিলাম। দশমিকের পর 2 ঘর আছে, তাই আমার 1-এর পরে 2 শূন্য দিলাম। তো দেখো, এটিকে যদি আমরা সমাধান করি কী পাবো, এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দেব। অতএব আমরা এই উপরে 2-এর সাথে 2-এর গুণ করলে কত পাবো, 4 পাবো। আর এই হাজারের সাথে এই 10 দিয়ে গুণ করে 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। এর 3টি শূন্য, এর 1টি শূন্য, মোট কটি শূন্য, 4টি শূন্য আমরা দিয়ে দিলাম। তো দেখো, এটিকে আর একটু সমাধান করলে আমরা কি পাবো, 4 যেমন ছিল আমরা লিখে দিলাম। 1-এর পরে কটা শূন্য আছে, 1টি 2টো 3টে 4টি, অর্থাৎ 4 ঘরে এইদিকে আমরা দশমিক দেব। 1 2 3 4 দশমিক 0, অর্থাৎ 0.0004 হবে অ্যান্সার। তো দেখো, এটি আমাদের অ্যান্সার হবে। তো দেখো, অপশান সি এ আমরা এই অ্যান্সারটি পাবো, অতএব এটি আমাদের সঠিক অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 2-এর কোশ্চেনটি কি বলা আছে দেখো, বলেছে 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। এখানে অপশান দেওয়া রয়েছে, কোন অ্যান্সারটি সঠিক হবে সেটি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা দেখো, প্রথম আমরা এই অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে নেব, তারপর যে অ্যান্সারটি সঠিক হবে সেটি আমরা টিক চিহ্ন দেব। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হয়েছে যে 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। তো দেখো, নিচের থেকে যদি কোনো প্রশ্ন করা হয়, যদি উপর দিকে কোনো অ্যান্সার চায়, সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকে ভাগ করব। আর ওপর থেকে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে আর নিচের দিকে কোনো উত্তর চায়, তো সেই সংখ্যাটিকে আমরা গুণ করব। এবার কত দিয়ে গুণ করব সেটি নির্ভর করবে আমাদের কিভাবে প্রশ্নটি করা হয়েছে। তো দেখো, আমরা প্রথমে নির্ণয় করতে হবে যে 1 হেক্টোমিটার, দেখো হেক্টোমিটার উপরে আছে, 1 হেক্টোমিটার সমান কত মিটার সেটি আমাদের নির্ণয় করতে হবে। দেখো, দেয়া আছে আমাদের মিটার, বের করতে হবে হেক্টোমিটার। তো মিটার থেকে হেক্টোমিটার ডিস্টেন্স কত আছে, 1 2 3 ঘর আছে, অর্থাৎ 1-এর ঘরে 2টি শূন্য হবে। অতএব বলতে পারি 1 হেক্টোমিটার সমান 100 মিটার, অর্থাৎ 100 মিটার দিলে তবে 1 হেক্টোমিটার হয়। তবে বলতে পারি যে 1 হেক্টোমিটার 1 হেক্টোমিটার সমান 100 মিটার। অতএব 0.5 মিটার দেয়া আছে আমাদের মিটার, নির্ণয় করতে হবে হেক্টোমিটার। এবার দেখো, আমাদের উত্তর কী চাওয়া হয়েছে, উপরের দিকে উঠলে কী হয়েছে, ভাগ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে কত দিয়ে ভাগ করবো, ডিস্টেন্স কত পেয়েছি আমরা, 100 পেয়েছি, অতএব 100 দিয়ে ভাগ করব। অতএব বলতে পারি সমান 0.5 ভাজিত 100 হেক্টোমিটার। তো দেখো, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কী হবে, 5। তো দশমিকের পর 2 ঘর বাম দিকে সরবে, অর্থাৎ কী হবে, এখানে 1 ঘর ও 2 ঘর, 0.0, অর্থাৎ 0.005 হেক্টোমিটার, এটি আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, আমরা অপশান বি এ এই অ্যান্সারটি পাবো 0.005। এই অ্যান্সারটি, অপশান বি এর অ্যান্সারটি আমাদের সঠিক হবে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে
25 25% সমান কত? এখানে অপশান দেওয়া রয়েছে, যে অ্যান্সারটি সঠিক হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে 0.25 25% নির্ণয় করব। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা অতএব আমরা বলতে পারি 0.25 এর 25%। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো? 0.25 ছিল, অতএব এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে 25 দশমিকের পর 2 ঘর আছে, অতএব এটি আমরা দিতে পারি কি, একের পর দুটো শূন্য দেব। এর অর্থ কি? গুণ 25%, অর্থাৎ 25/100। তো দেখো, এটি তোমরা এখানে উপর নিচে কাটতে পারো, কাটলে আবার ভাগটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা দেখো, আমরা যদি এরকম করে কাটি, ওখানে 25 আছে, নিচে 100 আছে, 25 আছে, এখানে 100 আছে, সেক্ষেত্রে আমরা 25 একে 25, 4 25-এ 100, 25 একে 25, 4 25-এ 100, তাহলে 4 4-এ আমরা কত পাবো? 16 পাবো। আর উপরে এক একে গুণ করে 1 পাবো। তাহলে 16 দিয়ে 1কে যদি ভাগ করি, এখানে শূন্য খাই, দশমিক দিয়ে একটি শূন্য, 10 16 থেকে ছোটো। তো দেখো, এখানে একটা শূন্য খাই, এখানে শূন্য, 100 হলো, 6 16 96 হবে। তো 4 হবে 10। এখানে দেখো দশমিকের জন্য শূন্য, 16 দুগুণে 32 হবে। 8 হলো, দশমিকের জন্য শূন্য, 5 8-এ কত হবে? 5 8-এ হবে 40, সরি 5 8-এ 8 দিতে 10, 5 16 কত হবে? 5 16 80 হবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে 80 পেয়েছিলাম, আর 2 8 দিতে 10, হাতে 1, 3 1 4 4 মিনিট 80, এখানে 80 পেয়েছিলাম। 16কে 5 দিয়ে গুণ করলে 80, অর্থাৎ এই অ্যান্সারটি পেলাম। দেখো, এত বড় ভাগ করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে করো, ওপরে 25-এর সাথে 25 গুণ করে দিলে কত হবে? 625। আর 1 1-এ গুণ করলে কত? 1, আর এর দুটো শূন্য, এর দুটো শূন্য, মোট 4টে শূন্য আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো 625 লিখলাম, আর এখানে কত? একের পর কটি শূন্য আছে? 4টি শূন্য আছে, এর দুটি, মোট 4টি শূন্য, 4 ঘর, এইদিকে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 1 ঘর, 4 ঘর, এটি আমাদের অ্যান্সার। তো দেখো, যদি তোমরা এইভাবে করো, তাহলে এই ভাগটি করতে হবে না। আর তোমরা যদি উপর নিচে কেটে করতে হয়, সেক্ষেত্রেও করা যাবে। তোমরা যেটা সুবিধা মনে হবে সেটাই করবে। তো দেখো, আমরা অ্যান্সার কী বললাম? 0.0625, এটি আমাদের অ্যান্সার। তো দেখো, এক্ষেত্রে আমাদের কোন অ্যান্সারটি সঠিক হবে? আমাদের যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো অপশান ডি এর অ্যান্সারটি সঠিক হবে। পরে দেখো, তো দেখো পরে যে অ্যান্সারটি আছে, 4 দাগের কোশ্চেনটি এ বির দ্বারা বোঝা যায় এটি সরল রেখা। দেখো, সরল রেখা হবে না, কারণ সরল রেখা থাকলে আমাদের এইরকম তীর চিহ্ন দেওয়া থাকতো, সরল রেখা তো হবে না। তাছাড়া এখানে রশ্মি হবে না, কারণ রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, এক্ষেত্রে এরকম থাকবে, রশ্মি হবে না। এখানে বলছে কোনোটিই না, অপশান যেটা হবে সেটা হচ্ছে রেখাংশ। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে কি? রেখাংশ। এই অপশানটি সঠিক হবে। পরে দেখো, 6টি তলবিহীন ঘনবস্তু মানে 6টি তলবিহীন ঘনবস্তু হবে, মানে 6টি তল থাকবে না এরকম ঘনবস্তু এখানে কোনটি? দেখো, ইটের 6টি তল, কারণ ইট একটি আয়তঘন। ছক্কারও 6টি তল থাকে, ছক্কা একটি ঘনক। ডাস্টারের 6টি তল থাকবে। সেক্ষেত্রে যেটি 6টি তল নেয় সেটি হচ্ছে বোতল, কারণ বোতলের একটি বক্রতল ও একটি সমতল থাকে। সেই জন্য বোতলের 6টি তল নেই, বোতলের 2টি তল পাবো। সেই জন্য আমাদের যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো বোতল। এই অ্যান্সারটি সঠিক হবে। পরে দেখো, যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, বলা হয়েছে 2-এর 1-এর দাগে বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে 0.045। উপরে দেখো দুটো পৌনঃপুনিক দেওয়া আছে, অর্থাৎ আবৃত্ত দশমিক সংখ্যা দেওয়া রয়েছে। তো এটিকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব 0.045 সমান, এখানে দেখো দশমিকের পর শুধুমাত্র 45 আছে, আমরা 45 দিলাম। সেক্ষেত্রে দেখো, এখানে দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাই দুটি আমরা 9 লিখলাম। এই সংখ্যাটির উপর কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই, অতএব এটি আমরা কি করব? এটির জন্য একটি শূন্য হবে। এক্ষেত্রে দেখো, এখানে দশমিকের এই দিকে এই সংখ্যাটি
পৌনঃপুনিক চিহ্ন নেই, সেই জন্য জিরো সংখ্যাটির উপর যেহেতু পৌনঃপুনিক চিহ্ন নেই আমরা জিরো মাইনাস করে দিলাম। এক্ষেত্রে যদি অন্য সংখ্যা থাকতো সেই সংখ্যাটি মাইনাস হয়ে যেত। এক্ষেত্রে দেখো আমরা উপরে কত পাবো 45 পাবো, আর এখানে পাবো 990। তো দেখো এটিকে যদি আমরা 45 45 একে 45, 45 দুয়ে 90 আর 45 দুয়ে 90, এটা 22 পাবো। সেক্ষেত্রে দেখো 1/22 হবে অ্যান্সার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে যাবো যে তুমি বিদ্যালয়ে যাবার মোট পথের 0.75 অংশ সাইকেলে এবং বাকি অংশ হেঁটে গেলে শতকরা পথ কত পথ সাইকেলে ও কত পথ হেঁটে গেছে, মানে শতকরা সেটি নির্ণয় করতে বলা আছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো যে মোট দূরত্ব সেটি যেহেতু নিশ্চিত করে বলে দেওয়া হয়নি, সেই জন্য আমরা বলতে পারি যে ধরি বিদ্যালয়ের দূরত্ব 1 অংশ 0.75 অংশ সাইকেলে যান, অর্থাৎ 75, নিচে কত দশমিক আবার 2 ঘর আছে ওই জন্য একের পর দুটো শূন্য দেবো। দেখো 3 25 75 হয়, 4 25 100 হয়, অর্থাৎ 3 4 অংশ তিনি সাইকেলে যান। অতএব শতকরা সাইকেলে যান কত 3 4 ইন্টু 100, শতকরা বললে 100 দিয়ে গুণ করতে হয়। 4 1 4, 4 25 100, অর্থাৎ 3 25 75% তিনি সাইকেলে যান। পরে কী বলেছে তো বাকি অংশ তিনি হেঁটে গেছেন, অতএব হেঁটে গেছে কত অংশ, অতএব হেঁটে গেছেন মোট পথ 1 অংশ। 1 অংশ থেকে আমরা কত মাইনাস করব, 3 এত অংশ যদি সাইকেলে যায় এই সাইকেলে যাওয়ার দূরত্বটা বাদ দেবো, 4 3 অংশ আমরা মাইনাস করে দিলে কত পাবো দেখো 4 একে কত পাবো 4, আর উপরে -3 যেন এটার সঙ্গে গুণ করার সাথে সাথে আমরা লসাগু হয়ে যাচ্ছে 4 অংশ। 4 থেকে যদি 3 বাদ যায় 1, 4-এর 1 অংশ তিনি হেঁটে গেছেন। অতএব শতকরা হেঁটে যান 1 4 ইন্টু 100, 4 25 100, 25%। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি তিনি শতকরা 75% সাইকেলে ও 25% পথ হেঁটে গেছে। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, পরে কোশ্চেনটি বলা হয়েছে যে প্রতি কিগ্রা চালের দাম 85 টাকা, চালের দাম 40% বৃদ্ধি পেলেও এখন 4403 টাকায় কত কিগ্রা চাল পাওয়া যাবে। তো চালের দাম 85 টাকা, তার উপর 40% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর এখন এই পরিমাণ টাকায় কত কিগ্রা চাল পাওয়া যাবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রতি কিগ্রা চালের দাম 85
টাকা। চালের দাম 40% বৃদ্ধি পায়। অতএব চালের দাম বৃদ্ধি পায় 85 টাকার উপর 40% হবে। 85 এর 40% সমান 85 ইন্টু 40 পার্সেন্টেজের জন্য নিচে 100। দেখো এই শূন্যর সাথে শূন্য কাটলাম, 5 2 10, 5 17 85, 2 2 4 সমান 34 টাকা বৃদ্ধি পায়। অতএব বর্তমানে চালের দাম হয় কত? বর্তমানে চালের দাম হয়, চালের দাম আগে ছিল 85 টাকা, তার উপর এই দামটা বৃদ্ধি পেয়েছে প্লাস 34 টাকা। 85 আর যদি 34 আমরা যোগ করি কত পাবো? দেখো 4 9 8 3 11, অর্থাৎ 119 টাকা। তো বলতে পারি 119 টাকা। দেখো অতএব বলতে পারি 119 টাকায় চাল পাওয়া যায় 1 কিগ্রা। 1 টাকায় কত কিগ্রা চাল পাওয়া যাবে? 1 টাকায় কম পাওয়া যাবে। দেখো 119 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায় 1 টাকা তার থেকে অনেক কম পরিমাণ চাল পাওয়া যাবে। অর্থাৎ 1 এর 119 কিগ্রা কত বলা হয়েছে? 4403 টাকায় চাল পাওয়া যায়। 1 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যাবে 4403 টাকা বেশি, 1 টাকার থেকে 4403 টাকাটা বেশি, তাহলে বেশি পরিমাণ চাল, বেশি হলে কী হবে? গুণ হবে 1 ইন্টু 4403 ডিভাইডেড বাই 119। তো দেখো 119 দিয়ে যদি 4403কে ভাগ করি কত পাবো? দেখো প্রথমে আমরা দুটো সংখ্যা নিলাম, 119-এর থেকে ছোটো 3টে সংখ্যা নিলাম 440। যদি আমরা 3 দিয়ে গুণ করি 357 হবে। 4 দিয়ে গুণ করলে 4 19-এ 119-এ 476 হবে, যেটা 440-এর থেকে, তাই 3 দিয়ে গেলে কত আমরা পাবো? 3 দিয়ে 3 19-এ 57, অর্থাৎ 357 এটি পেলাম। তো দেখো 7 3 দিতে 10, হাতে 1, 6 8 দিতে 14, হাতে 1, 4 4 মিলে 0, বাম দিকে 0 হবে না, সেক্ষেত্রে দেখো 83 পেলাম। এই 3 নামলে কত হলো? 833। দেখো 7 দিয়ে গেলে কত হবে? 7 দিয়ে যদি আমরা 119কে গুণ করি, 7 9 63 3, হাতে 6, 7 1 7 আর 6 13 3, হাতে রইল 1, 7 1 833। তো 7 দিয়ে হলো 833, কত পেলাম? 37। তো এটাকে যদি কাটি আমরা 1, আর এটা পেলাম কত? 37। তো বলতে পারি 37 কিগ্রা। অ্যান্সার হিসেবে লিখতে পারি কি? বর্তমানে 4403 টাকায় 37 কিগ্রা চাল পাওয়া যাবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, দেখো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে 9 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা হিসাব করো যা 10 16 20 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, কিন্তু 3 ভাগশেষ থাকবে কিন্তু 9 দ্বারা সেই সংখ্যাটি বিভাজ্য হবে। আবার
প্রথমে দেখো আমরা এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটিকে প্রথমে নির্ণয় করব। তো দেখো বন্ধুরা, প্রথমে কী বলেছে, 10, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো এদের লসাগু। তো এদের লসাগু আমরা কী পাবো, দেখো 10, 16, 20, 24, এদের লসাগুলো 2 দিয়ে 2, 5 এ 10, 2 8 এ 16, 2 10 এ 20, 2 12 24, একে 2 দিয়ে ভাগ করলে 5, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 এ 12। তো দেখ আবার যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, দেখো 5, 2 2 এ 4, 2 3 এ 6, 5 দিয়ে ভাগ করে কত পাবো, দেখো 5 1 এ 5, 2 5 1 এ 5, 3। অতএব নির্ণেয় লসাগু সমান কত পাবো, একটা দুটো তিনটে মোট 4টে 2 পাবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 3 গুণ 5, 3 আর এই 5, তো 3 5 15, 15 30, 30 গুণ 60, 60 গুণ 120, 120 গুণ 240। তো আমরা 240 পেলাম লসাগু। তো কি বলা হয়েছে দেখো, অতএব 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 240। দেখো 240 গুণ 1 প্লাস 3, কারণ বলা হয়েছে কি এই 240কে তো 10, 16, 20 এবং 24 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু যে সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে সেটির সাথে 3 অবশিষ্ট থাকবে। অতএব আমরা বলতে পারি কি 240 প্লাস 3 সমান 243। তো দেখো 4 আর 3 7, 8 9। অতএব দেখো এটাকে আমরা 243কে 9 দ্বারা ভাগ করা যাবে, কারণ আমরা কি জানি অঙ্কগুলির সমষ্টিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ, অঙ্কগুলির সমষ্টিকে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি 4 আর 2 6 আর 3 9, অর্থাৎ এদের যোগফলকে 9 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এই সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করা যাবে। যেমন 9 দিয়ে যদি 243কে ভাগ করি কত পাবো, 9 2 এ 18 পেলাম, 6 দিতে 14, হাতে 1 2, 63, 7 9 কত পেলাম 63। তো দেখো এখানে 9 দ্বারা পুরোপুরি ভাগ করা গেল। তো সংখ্যাটি হলো কত, সংখ্যাটি হলো 243। অতএব আমরা বলতে পারি 243 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, কিন্তু 10, 16, 20 ও 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট বা ভাগশেষ থাকবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনটিতে বলা যায় প্রদত্ত চিত্রের পরিসীমা কত। এখানে দেখো এই চিত্রটি দেওয়া হয়েছে, বলা হয়েছে এর পরিসীমা। পরিসীমা বলতে কি বোঝায়, পরিসীমা বলতে তার চারদিকের বাহুগুলির সমষ্টি। তো দেখো এর নিচের দিকে আছে 14 সেমি, এদিকে উচ্চতা আছে 5 সেমি, কিন্তু এখানটা কত সেমি বলে দেওয়া হয়নি। এখানে এই দিকের উচ্চতাটা বলা হয় 4 সেমি, এদিকটা কত বলে দেওয়া হয়নি। এই অংশটা বলে দেবে উচ্চতা 2 সেমি, এখানটা 2 সেমি বলা আছে, এখানটা 2 সেমি বলা আছে। তো দেখো এইখানটা কত সেমি সেটি বলে দেওয়া হয়নি, আর এখানে কত দেখো বলে দেওয়া আছে 4 সেমি, আর এখানে কত বলে দেওয়া হয়নি, এখানটাতে আছে 5 সেমি। তো দেখো আমরা কি করব, এই সমগ্র বাহুগুলি আমরা যোগ করার চেষ্টা করব। যোগ করলে আমরা এই চিত্রটির পরিসীমা পাবো। তো দেখো বন্ধুরা, আমরা চিত্রটিকে খাতার মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করেছি। অতএব বলতে পারি, অতএব প্রদত্ত চিত্রের পরিসীমা
সমান কত পাবো? দেখো আমরা এদিক থেকে যদি যোগ করি, এদিকে কত পাবো? এটা 14 সেমি, 14 সেমি প্লাস এইটা কত পাবো? 5 সেমি, 5 সেমি। তো দেখো এইখানে যেহেতু এইটা 2 সেমি, এগুলো যেহেতু সমান আছে, তাহলে এইটাও 2 সেমি হবে, অতএব প্লাস 2 সেমি। এইটা আমাদেরকে বলে দেওয়া ছিল না, এটা যেহেতু আমরা নিজের থেকে করে নিয়েছি, সেই জন্য এটা আমরা বক্স করে দিলাম, এটা 2 সেমি পেয়ে গেলাম। দেখো এখানে উচ্চতাটা কত বলা হয়েছে? 4 সেমি প্লাস 4 সেমি প্লাস কত পাবো? দেখো এটি 4 সেমি পেলাম, এই অংশটি কত আমরা জানি না, তা এখানটা আমরা এক্ষেত্রে দেখো এইটা যদি আমরা নিচের দিকে মোট কত পেয়েছি? এদিকটা 14 সেমি পেয়েছি, এখানটা যদি 2 সেমি হয়, এখানটা যদি 2 সেমি হয়, আর এখানটা 2 সেমি হবে, মোট কত পাচ্ছি? 2 4 6 সেমি পাচ্ছি। তো 6 থেকে যদি আমরা 14 থেকে যদি 6কে মাইনাস করি কত পাবো? 8 পাবো। কিন্তু দেখো এই দুটোর গ্যাপ এটি এবং এটি সমান আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি একে যদি 2 দিয়ে ভাগ করে দিই কত পাবো? 4 দুগুণে 8 পাবো। অতএব এটা বলতে পারি কত? এখানটা হবে 4 সেমি, 4 সেমি। তো দেখো এটা যেহেতু দেওয়া ছিল না, এটা আমরা বক্স করে দিলাম, প্লাস এইখানটা কত আছে? 2 সেমি, 2 সেমি। পরে দেখো এখানে কত দেওয়া আছে? প্লাস 2 সেমি প্লাস এদিকটা দেওয়া আছে 2 সেমি, 2 সেমি প্লাস দেখো এটা পেয়েছি 2 সেমি, এটা 2 সেমি, এটা 2, আর এটা কত পাবো? এটা 4 সেমি পাবো, 4 সেমি এটা পেলাম। এটা যেহেতু দেওয়া ছিল না, এটা আমরা বক্স করে দিলাম। এদিকে উচ্চতাটা দেওয়া আছে 4 সেমি প্লাস 4 সেমি প্লাস দেখো এখানটা যেহেতু দেওয়া নেই, এদিকটা আমরা কত করব? 2 সেমি, এটা দেওয়া ছিল না, এটা বক্স করে দিলাম, আর এখানটা দেওয়া রয়েছে, এটা হবে কত? প্লাস 5 সেমি। এবার দেখো মোট কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো দেখো এদের আমরা যোগ করলে কত পাবো? সমান 14 আর 5-এ কত হবে? 19, 19-এর সঙ্গে 2 যোগ করলে 20, 21 পাবো, 21-এর সঙ্গে 4 যোগ করলে 25 হবে, 25-এর সঙ্গে যদি 4 যোগ করি 29 হবে, 29, 29-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে? 31 হবে, 32, 33, 34, 35 হবে, 35-এর সাথে 4 যোগ করলে 39, 39-এর সঙ্গে 4 যোগ করলে 43, 43-এর সঙ্গে 2 যোগ করলে 45, 45 আর 5-এ কত? 50 সেমি। অতএব পরিসীমা 50 সেমি, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনটি বলা আছে যদুবাবু 1000 টাকা নিয়ে বাজারে গেল, সে প্রতিটি 175.25 টাকা মূল্যের 2টি বই কিনেছে। একটি বইয়ের দাম 175.25 টাকা এবং সেই দামে 2টি বই কিনেছে। প্রতি কিগ্রা 150 টাকা দরে 2.5 কিগ্রা মাছ এবং প্রতি কিগ্রা 140 টাকা দরে 1.5 কিগ্রা মাংস কিনল। এখন যদুবাবুর কাছে কত টাকা আছে সেটি নির্ণয় করতে বলা আছে। প্রথমে আমরা দেখে নেব খরচটা কত, তারপর খরচটা আমরা এই মূল টাকা থেকে মাইনাস করে দিলে পেয়ে যাবো যদুবাবুর কাছে এখনও কত টাকা রয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অতএব যদুবাবু বাজারে মোট 1000 টাকা, এই টাকাটি তিনি বাজারে নিয়ে গেছে। একটি বইয়ের দাম 175.25 টাকা।
হলে দুটি বইয়ের দাম 175.25 ইন্টু 2 টাকা। তো দেখো 175.25 যদি 2 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 175.25 ইন্টু 2, 5 দুগুণ 10 শূন্য, 2 দুগুণ 4 একে 5, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 7 দুগুণ 14 একে 15, 5 হাতে রইল 1, 2 একে 2 আর 1 কত 3, 350.50 টাকা। 350.50 টাকা দুটো বইয়ের দাম পেলাম। পরে কি বলা হয়েছে? 1 কিগ্রা চালের দাম কত বলা হয়েছে? প্রতি কিগ্রা এত টাকা দরে এত কিগ্রা মাছ। 1 কিগ্রা মাছের দাম কত বলা হয়েছে? 150 টাকা। 150 টাকা। অতএব ক কিগ্রা মাছ কিনেছে? মোট 2.5 কিগ্রা কিনেছে। 2.5 কিগ্রা মাছের দাম 150 ইন্টু 2.5 টাকা। তো দেখো 150কে যদি আমরা 150 ইন্টু 2.5 অর্থাৎ 25/10, এই দশমিকটা তোলার জন্য এখানে নিচে 10, এই শূন্যর সাথে এই শূন্য করলাম। 25 দিয়ে যদি আমরা 15কে গুণ করি কত পাবো? দেখো 5 15 75, 5 হাতে 7, 15 30 আর 7 37, অর্থাৎ 375 টাকা পাবো। অতএব সমান 375 টাকা মাছের জন্য খরচ হয়। পরে কি বলা হয়েছে দেখো? প্রতি কিগ্রা 140 টাকা দরে মাংস কিনেছে। অতএব 1 কিগ্রা মাংসের দাম 150 টাকা। 1.5 কিগ্রা মাংসের দাম 140 টাকা। 1 কিগ্রা মাংসের দাম 140 টাকা বলা হয়েছে। 140 ইন্টু 1.5 কিগ্রা বলা হয়েছে। 1.5 টাকা। 140 ইন্টু 15/10, এই দশমিকটা তোলার জন্য এখানে 10, এই শূন্য 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 কেটে দিলাম। যদি আমরা 15কে 14 দিয়ে গুণ করলে 5 14 70, শূন্য হাতের 7, 14কে 14 আর সাথে 21, 210 টাকা। 210 টাকা। অতএব বলতে পারি মোট খরচ হয়, প্রথমে হয়েছে কত? 350.50 টাকা প্লাস 375 প্লাস 210 টাকা। তো দেখো এগুলোকে যদি আমরা সমষ্টি করি কত পাবো? 350.50, 375.00 এবং 210.00, 0 5 3 8 আর 5 13, 3 হাতে 1, 3 3 9, অর্থাৎ 933.50 টাকা। তো দেখো এখানে এটি 5 আছে, তো এটি 5 হবে 935.50 টাকা। অতএব বলতে পারি 935.50 টাকা। অতএব অবশিষ্ট আছে কত? 1000 টাকা নিয়ে তা মাইনাস 935.50 টাকা
তো আমরা যদি 1000 টাকা থেকে 1000 টাকা থেকে যদি 935.50 টাকা এইখানে 0.00 হবে, মাইনাস করি কত পাবো দেখো, 0, 5 দিতে 10, হাতে 1, 5 আর 1 6, 4 দিতে 10, হাতে 1, 4, 6 দিতে 10, হাতে 1, 10 তো মিলে 0, এটা 10 জন হাতে 1, 11 মিলে 0, 64.50 টাকা। তো 64.50 টাকা, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 4-এর 1-এর দাগে যে কোশ্চেনটি আছে এখানে বলা হচ্ছে সরল করো 20 এর বিপরীত সংখ্যা প্লাস -7 এর বিপরীত সংখ্যা -8। তো এই সরলটিকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে কি বলা হয়েছে দেখো, +20 এর বিপরীত সংখ্যা। এর বিপরীত সংখ্যা আমরা কি পাবো, এই বিপরীত সংখ্যা যদি করে আমরা পাবো -20। এখানে প্লাস যেমন ছিল প্লাস দিয়ে দিলাম। -7 এর বিপরীত সংখ্যা কত পাবো, +7। এই মাইনাসটি যেমন ছিল এখানে দিলাম, আর এখানে -8। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কী পাবো, এখানে -20 প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে গুণ করলে +8। তো দেখো এখানে -20 যেমন ছিল রেখে দিলাম, প্লাসে প্লাসে প্লাস 8 আর 7 যোগ করলে কত হবে 15, অর্থাৎ +15 পাবো। তো দেখো এখানে 20 থেকে যদি 15কে প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 15 বাদ দিলে 5 হয়, আর এখানে যেহেতু 20 চিহ্নটি মাইনাস চিহ্নটি বড়ো, সেক্ষেত্রে -5 হয়। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো 4-এর 2-এর এর দাগে যে কোশ্চেনটি বলা আছে বলছে -5-এর পরম মানটি লেখো। তো -5-এর পরম মানটি যেটি লিখতে বলা আছে সেটি হলে সেই অ্যান্সারটি হবে, তো দেখো বন্ধুরা এর অ্যান্সারটি তোমরা কি লিখবে, এর অ্যান্সার লিখবে 5। -5-এর পরম মান হলো 5। বিয়ে যে কোশ্চেনটি আছে দেখো, পরে বলা আছে 25-এর সঙ্গে কত যোগ করলে -42 পাওয়া যাবে, সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বলতে পারি 25-এর সঙ্গে যে সংখ্যাটি যোগ করলে -42 হবে তা হলো, ধরি সংখ্যাটি হলো x, অতএব প্রশ্নানুসারে 25 + x সমান অ্যান্সার কত হবে -42, বা x সমান কত, এখানে +25 আছে, ইকুয়াল সাইন এদিকে এসে কী হবে -25 -42 -25, 25 পেলাম। তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, অর্থাৎ x সমান আমরা কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ কি 42-এর সঙ্গে যদি 25 যোগ করি, 5 আর 2 7, 4 আর 2 67, মাইনাসের চিহ্নই হবে 67। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, ওরা আছে +8 -12 ও -6 সংখ্যা তিনটির সাহায্যে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব -+8 যোগের সংযোগ নিয়ম বলেছে, যেহেতু যোগের বলা হয়েছে সেই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দেব, -12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম প্লাস -6। এটিকে যদি সমাধান করি কি পাবো, +8 প্লাসে মাইনাসে -12 প্লাসে মাইনাসে -6। তো দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে যদি 6 বাদ যায়, এই 8 বাদ যায়, কত পাবো 4 পাবো। এখানে চিহ্নটি মাইনাসের হবে, কারণ 12 সংখ্যাটি বড়, মাইনাস হলো, আর এখানে -6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর 4 10 হয়, আর এখানে মাইনাসের চিহ্ন হবে। আবার কি পাবো,
আবার +8 প্লাস -12 প্লাস -6, -8 যেমন ছিল রাখলাম, প্লাস এখানে আছে -12 প্লাসে মাইনাসে -6 প্লাস 8 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 6 18, কিন্তু চিহ্নটি হবে মাইনাসের, +8 প্লাসে মাইনাসে +8 প্লাসে মাইনাসে -18 বা 18, প্লাসে মাইনাসে মাইনাস, 18 থেকে 8 বাদ দিলে কত হয় 10, যেহেতু 18 সংখ্যাটি বড় তো এই জন্য মাইনাসের চিহ্নটি এখানে বসবে। তো দেখো অতএব আমরা লিখে সংখ্যাগুলি যোগের সংযোগ নিয়ম মেনে চলে। অতএব সংখ্যাগুলি যোগের সংযোগ নিয়ম মেনে চলে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনটি বলা যেতে 5-এর 1 থেকে বলছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি সমতল ও একটি বক্রতল আছে। তো দেখো এখানে এই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে 5-এর 1 দাগে যে দেওয়া আছে, একটি ঘনবস্তুর নাম লেখো, এটা মোছা করতে পারো। অগ্রভাগ হচ্ছে মোচার অগ্রভাগ, এবং হচ্ছে এখানে প্রথমে বলা আছে একটি সমতল ও একটি বক্রতল। তো দেখো প্রথমে একটি ঘনবস্তুর নাম হলো যেটা একটি সমতল একটি বক্রতল, এখানে আমরা মোচা পাবো, কারণ মোচার একটি সমতল থাকে আর একটি বক্রতল থাকে। পরে দেখো বলছে অন্য একটি ঘনবস্তুর নাম লেখো যার তল সংখ্যা একটি। এখানে আমরা ফুটবল বলতে পারি, কারণ ফুটবলে একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এগুলো আমি করে দিচ্ছি না, তোমরা শুধু বুঝে নাও। পরে বলছে দেখো প্রদত্ত চিত্রটি থেকে ছেদবিন্দুগুলি লেখো। প্রদত্ত চিত্র ছেদবিন্দু বলতে কী পাবো দেখো, এখানে আমাদের দিয়ে দিয়েছে ABCD, অর্থাৎ ছেদবিন্দু কী কী পাচ্ছে, A অর্থাৎ এটি, B অর্থাৎ এটি, C অর্থাৎ এটি, এবং D এটি পাচ্ছে, এগুলো ছেদবিন্দু পাচ্ছে। B এ কী বলছে দেখো ABCD হচ্ছে। পরে দেখো বলছে সমরেখ বিন্দুগুলি লেখো, অর্থাৎ সমরেখ বিন্দু বলতে একটি সরলরেখার উপর যে বিন্দুগুলি যতগুলি বিন্দু থাকবে সেগুলোর কত করতে বলা হয়েছে। তো দেখো এখানে সমরেখ বিন্দু বলতে কী আছে, বিয়ের যে অ্যান্সারটি হচ্ছে A ও D, এগুলি একটা সরলরেখা রয়েছে A ও D। দেখো এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, তো তিনটে যে বিন্দু আছে একটি সরলরেখার উপর আছে, সেই জন্য এদিকে সমরেখ বিন্দু বলা আছে। পরে যেটা আছে COF, COF বলতে C একটি বিন্দু, O একটি বিন্দু, F একটি বিন্দু, এটিও এক সরলরেখা আছে, সেই জন্য এগুলো সমরেখ বিন্দু। পরে দেখো BOE, BOE দেখো এগুলো একই সরলরেখা আছে, এইগুলো এই জন্য সমরেখ বিন্দু। পরে সি এ দেখো বলছে সমবিন্দু সরলরেখাগুলি রেখো। সমবিন্দু মানে একটা বিন্দুর উপর দিয়ে যখন একাধিক সরলরেখা যায় তাকে সমবিন্দু সরলরেখা। দেখো এখানে বিন্দু হচ্ছে ও, এই বিন্দুর উপর দিয়ে যে সরলরেখা আছে দেখো CF আছে, আর কি আছে AD আছে, এই যে AD সরলরেখা আছে, আর হচ্ছে BE আছে, BE CF AD, এগুলো সব হচ্ছে কি সমবিন্দু সরলরেখা। একটি বিন্দুর উপর দিয়ে যখন একাধিক সরলরেখা যায় তাকে সমবিন্দু সরলরেখা বলে। পরে কি বলা হয়েছে দেখো, প্রদত্ত চিত্র থেকে এক জোড়া সমান্তরাল সরলরেখার নাম লেখো। এক জোড়া সমান্তরাল, প্রথমে দেওয়া আছে AB, AB হচ্ছে সমান্তরাল সরলরেখা। দেখো AB বলতে কি বোঝায়, AB আর কি রয়েছে CD, এই যে দুটি সরলরেখা এটি সমান্তরাল। দেখো দুটি সরলরেখা সমানে উপর নিচে করে আছে, এইগুলা সমান্তরাল সরলরেখা। পরে বিয়ের কী কোশ্চেন আছে দেখো, বলছে একজোড়া পরস্পর ছেদি সরলরেখা, পরস্পরকে ছেদ করেছে এরকম একজোড়া সরলরেখা হচ্ছে PQ। PQ বলতে কী বোঝায়, PQ ও AB দেখো পরস্পর ছেদ করেছে, PQ আর AB পরস্পরকে এখানে ছেদ করেছে, যে কোনো এক জোড়া দিতে বলেছে, তাই জন্য আমরা এটা দিলাম।
পরে দেখো কি বলা আছে, বলছে একটি ঘনবস্তুর চিত্র আঁকো যার সবগুলি তল ত্রিভুজাকার এবং ঘনবস্তুটির নাম লেখো। তো পিরামিডের চিত্র আঁকবে, সবকটাই ত্রিভুজাকার হবে এবং এটি একটি ঘনবস্তু। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরের ক্লাসটি অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 9 আমরা খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো।